চোখে ভেসে উঠছিল এক ধরনের অদৃশ্য হিংস্রতা ও অভ্যাসজাত কঠোরতা। অ্যানি মনে মনে হাসল। একদিনে যদি এমন অবস্থা হয় তাহলে সামনের দিনগুলোতে কি হবে? সবেমাত্র শুরু গ্যাংস্টার বস, দেখা যাক আর কতদিন মুখ ফিরে রাখতে পারে। একদিন নিজে বাচ্চাদের জন্য উন্মাদ হয়ে উঠবে, তারা নিকের কলিজা হয়ে উঠবে, তাদের নিয়ে জ্যালাসিও করবে না। সেদিনের অপেক্ষায় আছে অ্যানি। চারিদিকে ছড়িয়ে থাকা সমুদ্র তখনও শান্ত, জলের বুকে সূর্যের আলো পড়ে ঝিলমিল করে উঠছে। সকালের নির্মল সূর্যালোকে ধরণী ধীরে ধীরে জেগে উঠছে। রাতের দীর্ঘ নিস্তব্ধতা ভেঙে পূর্ব দিগন্তে আলো ছড়িয়ে পড়তেই আকাশের বুক জুড়ে জন্ম নিচ্ছে সোনালি আভা। হালকা কুয়াশা তখনও বাতাসে ভাসমান। আইল্যান্ডের ঠিক মধ্যখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল মিনার। সেই মিনারের এক নিরাপদ রুমে শুয়ে আছে রমণী। সূর্যের আলো চোখে পড়ার কারণে অনেক আগেই জেগে উঠেছে। পাশে ঘুমিয়ে থাকা বলিষ্ঠ দেহের অধিকারী আরিশের দিকে তাকায়। এলোমেলো চুল, গোলাপি ঠোঁট, ফর্সা গায়ের ত্বক, এই রূপ অন্য রকম মাতাল করে তুলছে তাকে। ইচ্ছে করছিল ঠোঁটে গভীর চুমু এঁকে দিতে, কিন্তু কিছুতেই সে এই কাজ করবে না। রাতের কথাগুলো মনে হতেই চাদরে মুখ ঢেকে ফেলে নিজের। লজ্জায় লাল হয়ে ওঠে রমণী। কে বলবে লোকটা অনেক লাগামহীন? সারাক্ষণ গম্ভীরতা আর রাগ নিয়ে ঘোরা লোকগুলো হয়তো অতিরিক্ত অশ্লীল থাকে। নাজলি ভাবনার মধ্যেই শেষ রাতের কথা মনে করে। নাজলি ঘুমে একদম বুঁদ হয়ে উঠেছিল। আরিশ নাজলির কপালে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে ঠোঁটে চুমু খায়। নাজলি নড়ে চড়ে উঠতে আরিশ গলা পরিষ্কার করে। নাজলিকে শাওয়ার নেওয়ার নাম করে ঘুম থেকে টেনে তোলে। নাজলি ঘুম ঘুম চোখে আরিশের দিকে তাকায়। তাকানোরও সুযোগ হয়নি। রাতের মতো আবারও ঠোঁট দুইটা দখল করে নেয়। নাজলির ঘুম একদম ছুটে যায়। আরিশে উন্মুক্ত বুকে ধাক্কা দেয়। আরিশের ঠোঁট ছেড়ে নাজলির চোখে চোখ রাখে। দুষ্টু হেসে বলে, আরেকবার হয়ে যাক। নাজলির চোখে মুখে আতঙ্ক জমে ওঠে। আরিশের বুকে ধাক্কা দিয়ে বলে ওঠে, 1 সেকেন্ডের জন্য না, সরুন আমার উপর থেকে। আরিশ শুনল না। সে আগের মতো বেপরা উন্মাদ হয়ে ওঠে। হাতের অবাধ্য বিচরণ আর ঠোঁটের স্পর্শ সর্বাঙ্গে চালাতে থাকে। পরে আর কি, যা হওয়ার তাই হলো। নাজলি কথাগুলো ভেবে ওপাশ ফেরার চেষ্টা করে। শরীর ব্যথায় টনটন করছে। নাজলির নড়াচড়ায় আরিশের ঘুম ছুটে যায়। ঘুম ঘুম কণ্ঠে বলে, এইভাবে নড়াচড়া করছো কেন? নাজলি থমকে যায়। এই মাতাল করা ঘুম ঘুম কণ্ঠে এত কিসের টান? নাজলি অনুভূতি প্রকাশ না করে রাগ দেখিয়ে বলে, মনে রং লেগেছে, তাই এইভাবে নড়ছি। আরিশ চট করে চোখ মেলে তাকায়। বিছানা থেকে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। নাজলির দিকে ফিরে বলে, রাতে জামাইয়ের আদর পাওয়ার পর সকালে উঠে সব বউদেরই রং লাগে। এটা নতুন কিছু নয়। তোমার কি হয়েছে সেটা বলো। হুঁশ থাকে না সামনে কিছু পেলে। উফ, জখম বানিয়ে দিয়েছে আমাকে। আরিশ আপেলে কামড় বসিয়ে স্বাভাবিক গলায় বলে, দাঁত যেহেতু আছে জখম হবে স্বাভাবিক। এইভাবে চেঁচানোর কি আছে? সারাক্ষণ চুমু দিতে কষ্ট হয়, ঠোঁট ব্যথা হয়ে যায়, তাই দাঁত দিয়ে কামড়েছি। নাজলি মুখ অটোমেটিক হা হয়ে যায়। এইটা তাহলে কামড়ানোর রিজন? আমি ভাবতাম। নাজলি কথা থামিয়ে দেয়। আরিশ ঠোঁট কামড়ে হালকা হাসে। নাজলি থমথমে মুখের দিকে তাকিয়ে গম্ভীরতা নিয়ে বলে, তুমি কি ভাবতে? নাজলি বালিশ গুছিয়ে উত্তর দেয়, কিছু নয়, সামনে থেকে সরুন, আমার অসহ্য লাগছে আপনাকে। আরিশ ঘড়ির দিকে তাকায়। সময় অনেকটা পেরিয়ে গেছে। কাবার্ডের দিকে এগিয়ে গিয়ে গ্রীবাদেশ নাড়িয়ে ঠাট্টার সরে বলে, সারা রাত আদর করলাম, সোহাগে ডুবিয়ে রাখলাম, নিজেকে কষ্ট দিয়ে তোমাকে আগলে রাখলাম, আর সকাল হতেই জুতা মারছো? নাজলি বালিশ ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, অসভ্য নোংরা লোক, শালা তোর মুখের ঠাডা পড়ুক। আরিশ বালিশ ক্যাচ করে ঠিকই, কিন্তু নাজলিকে ধমকে ওঠে, চুপ বেয়াদব, আই অ্যাম ইউর হাজবেন্ড। শালা কি ধরনের ভাষা? রাতেও বিশ্রী শব্দ উচ্চারণ করেছো, কিছু বলেনি। বেয়াদবের বাচ্চা, কুত্তার বাচ্চা, এইসব কি ধরনের শব্দ? আরেকবার এইসব উচ্চারণ করলে থাপড়ে মুখে নকশা বদলে দেব। ধমক শুনে নাজনি মাথা নিচু করে ফেলে। শরীরে অসহ্য ব্যথা অনুভব করছে। মেডিসিন নিয়েছে অনেকক্ষণ হলো, তবুও ব্যথা কমছে না।
বসে থাকার মতো শক্তি পাচ্ছে না। শরীরটা কেমন দুর্বল অনুভব হচ্ছে। পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেট টেনে নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। নাজলেকে এইভাবে শুয়ে পড়তে দেখে আরিশের কপালে চিন্তার ভাঁজ পড়ে। মেয়েটার অনেক ধৈর্য, সেটা আরিশ খুব ভালোভাবেই বুঝেছে। শেষবারে জ্ঞান হারিয়ে পড়েছিল, কিন্তু নিজেকে শক্তভাবে ধরে রেখে সবটা সামলে নিয়েছে। কিন্তু অবস্থা খুবই নাজুক। আরিশের ভেতরে অপরাধ বাসা বাঁধে। আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। সে এগিয়ে গিয়ে নাজলে শিউরে বসে, কপালে চুমু খেয়ে মাথায় হাত রেখে শীতল গলায় জিজ্ঞাসা করে, খারাপ লাগছে বেশি? ডাক্তার ডাকবো? নাজলি ঘাপটি মেরে শুয়ে থাকে। কি নির্লজ্জ কথা এটা! এইসব নিয়ে কেউ ডাক্তার দেখায়? ছি! নাজলি কঠিন গলায় শোধায়। লাগবে না, সময় হলে ঠিক হয়ে যাবে। আরিশ মাথায় হাত বুলিয়ে দেয়। নাজলির মাথাটা নিজের বাহুর উপরে রেখে পেছন থেকে জড়িয়ে ধরে। ঘাড়ে মুখ ডুবিয়ে শুষে নেয় প্রিয়তমা স্ত্রীর শরীরের ঘ্রাণ। সেখানে মুখ রেখেই ফিস ফিস করে গলায় বলে, ধন্যবাদ সবটা সামলে নেওয়ার জন্য, আমার মতো এমন উন্মাদকে নিজের মতো করে সামলে দেওয়ার জন্য। আর সরি তোমাকে এতটা ব্যথা দিয়ে বলে। পরিবারের সাথে সতর্ক থাকবো। নাজলি থমকে যায়। আরিশের মুখে সরি শুনে ভেতরে মুচড়াচ্ছে। লোকটা সত্যি তাকে সরি বলল, নাকি সে অসুস্থতায় ভুল শুনেছে? নাজলির বিশ্বাস হচ্ছে না তার বেহায়া স্বৈরাচারী মন আবারও উৎসুক হয়ে ওঠে এই শব্দটা শোনার জন্য। আরিশের বক্ষে মুখ লুকিয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে সরি বললেন? আমাকে? ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম সরি বলল আমাকে? বিশ্বাস হচ্ছে না। আজকাল কি কানে কম শুনতে পাই? আরিশ ফিচেল হেসে নাজলির শরীরটা শরীরের সাথে মিশিয়ে নিতে চাইল, কিন্তু তার আগে নাজলি চেঁচিয়ে ওঠে। ব্যথা, চোখ মুখ নীল বর্ণ ধারণ করে তার। দাঁতে দাঁত পিষে বলে, মাথায় জ্ঞান বুদ্ধি নেই বর্বর লোক। পুরো শরীর জখম হয়ে আছে, আর এসেছেন চেপে ধরতে। মেরে ফেলার ধান্দা করছেন নাকি? আরিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছু মুহূর্তের জন্য তাকিয়ে থাকে নাজলির দিকে। রোম্যান্টিক মোমেন্টকে এইভাবে পানি ঠেলে দেওয়ার জন্য এই মেয়ে সেরা। হুটহাট মুড সুইং হয়। আরিশ চুল ঠিক করতে করতে বলে, এক রাতেই প্রেগনেন্ট হয়ে গেলে? এইভাবে মুড সুইং হচ্ছে কেন তোমার? নাজলি হতাশ চোখে তাকায়। এত বাজে কথা বলতে ঠোঁটে আটকায় না? আরেকটা কথা, সুস্থ হলে বিকেলে আমি বাইরে যাব। আরিশের চোখ মুখ গম্ভীর হয়ে ওঠে। কেন? জামা কাপড় কিনতে হবে, অনেক জিনিস আনা বাকি। কি কি আনতে হবে আমাকে বলো। আপনাকে কেন বলবো? আমি গিয়ে আনলে কি সমস্যা? আরিশ দাঁত পিষে বলে, নাজলি, এইসব নিয়ে একদম তেরামি করবে না, জোর করবে না আমার সাথে। বাহিরে প্রচুর শত্রু মত পেতে আছে, এদেরকে আগে ধ্বংস করি, এরপর সারাদিন রাস্তায় থালা নিয়ে বসে থেকো, কিচ্ছু বলবো না। আরিশের বলা লাস্ট লাইন শুনে নাজলি কপাল কুঁচকে ফেলে। ফের প্রশ্ন করে, থালা নিয়ে বসে থাকবো মানে? গ্রীবাদেশ? আরিশ গ্রীবাদেশ নাড়িয়ে বলে, বাহিরে যাওয়ার যখন এত ইচ্ছে তখন 2-5 টাকা ভিক্ষা করে নিয়ে আসো, কাজে দেবে। নাজলি রাগে দুঃখে ফুঁসে ওঠে। আরিশের দিকে আবারও বালিশে ঢিল ছুঁড়ে চেঁচিয়ে ওঠে। অসভ্য, অভদ্রলোক, এই মুহূর্তে বের হয়ে যান আমার রুম থেকে। আরিশ হেসে দরজা লাগিয়ে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখতে পায় ডক্টর মোনালিসা আর নিক মুখোমুখি হয়ে বসে আছে। আরিশের মুখ অটোমেটিক হা হয়ে যায়। স্বয়ং মাফিয়া বস আর তার সামনে কোনো মেয়ে। অসম্ভব দৃশ্য এটা। আরিশ দুই একবার নিজের চোখ কচলে নেয়। মাথা হ্যাং হয়ে আসছে তার। দুনিয়ার সব থেকে আশ্চর্য দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছে সে। কেন এসেছেন মিসেস মোনালিসা? কার জন্য? অ্যানি নয়তো আবার? আরিশের চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। বিড়বিড় করে নামতে নামতে বলে, শালা বউ বাচ্চার জন্য নিজের এত বছরের তিক্ততা ভুলে একজন মহিলার সাথে কথা বলছে, আশ্চর্য। আরিশ সেখানে গিয়ে চুপচাপ বসে। নিকের সামনে ডাক্তার বসে আছে। নিকের এমন অস্থিরতা দেখে ডাক্তার নিজেও অনেক অবাক হয়। একদিন সে এই নারীর চিকিৎসার জন্যই এসেছিল। তখন সে মেয়েটাকে স্ত্রী বলাতে এই পুরুষটি গম্ভীরতা নিয়ে ধমকে বলেছিল, অথচ আজ নাকি সেই রক্ষিতার জন্য এত ছটফটানি। তাদের কি বিয়ে হয়েছে নাকি বাচ্চাটা অবৈধ? অবৈধ হলেও হতে পারে। রক্ষিতাকে তো আর শোপিস করে সাজিয়ে রাখেনি, নিশ্চয়ই মনোরঞ্জনের জন্যই রাখা হয়েছে।
সৃষ্টিকর্তার লীলায় মেয়েটার পেটে বাচ্চা চলে আসে। এখন রক্ষিতা যত হোক, বাচ্চাটা তো নিচের। এই বাচ্চার জন্য হয়তো এত ছটফটানি। কথাগুলো উনি নিজের ভেতরেই চেপে রাখে। এসব প্রশ্ন করার সাহস তার নেই, কারণ প্রশ্ন যাকে করবে তার সামনে দুইটা বাক্য বেশি বললেই শরীর কাঁপে, আর তীক্ষ্ণ ভয়ানক চাহনি শ্বাস বন্ধ হয়ে আসে। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে নিকের উদ্দেশ্যে বলে, ম্যামের শরীর প্রচুর দুর্বল, এতটা দুর্বল যে বাচ্চা জন্ম দিতে রিস্কের সম্মুখীন হবে। ওনার বর্তমান অবস্থা দেখে বুঝলাম উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। বিষণ্ণতা আর হাহাকার চোখে মুখে স্পষ্ট। স্বাভাবিক মানুষের শরীরে কন্ডিশন এত খারাপ হতে পারে না। নিক ঠোঁট কামড়ে ধরে নিচের। আরিশ নিককে কিছু বলতে না দিয়ে বলে, একদম ঠিক ডাক্তার মোনালিসা। অ্যানি বহুদিন যাবৎ তীব্র মানসিক যন্ত্রণায় ভুগেছে। খাওয়া দাওয়া ঘুম সব বিসর্জন দিয়ে অন্ধকার রুমে পড়ে থাকতো। অনেকবার শরীরে স্যালাইন দেওয়া হয়েছে। সারাক্ষণ ডাক্তার ছিল চারপাশে, তবুও তাকে সুস্থ রাখতে পারেনি। এই রিস্ক থেকে বের হওয়ার উপায়? ডাক্তার মোনালিসা গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, ওনার এমন মানসিক যন্ত্রণার কারণ কি ছিল? আরিশ বলতেই যাচ্ছিল, কিন্তু নিক মাঝপথে ধমকে ওঠে। সেটা জেনে আপনার কাজ নেই। আমার স্ত্রী কিভাবে সুস্থ থাকবে সেটা বলুন। অযথা প্রশ্ন করে মেজাজ গরম করবেন না। ডাক্তার মোনালিসা ভয়ে সিটিয়ে যায়। নিকের মুখে স্ত্রীর সম্বোধন শুনে হতবাক হয়। তাহলে রক্ষিতা থেকে স্ত্রী হয়ে উঠেছে। ওনাকে আলো বাতাসের সান্নিধ্যে রাখবেন বেশি করে। ওনার কথাকে এমনভাবে গুরুত্ব দিবেন যাতে সে নিজেকে একা ফিল না করে। এই সময়টা মেয়ের কাছে অন্যরকম। মুড সুইং হবে প্রচুর। রাগ দেখাবে, কান্না করে দিবে অল্পতে, জেদ ধরবে, বাচ্চামো করবে, সবগুলো থাকবে অনেক বেশি। আর এই সব কিছু আপনাকে সামলাতে হবে। একটা মেয়ের সব থেকে কাছের মানুষ তার হাজবেন্ড, যার কাছে কোনো ভনিতা নেই। ওনার প্রেগনেন্সি স্বাভাবিক নয়। টুইন বেবি অথবা 3টা বেবিও হতে পারে। একটা বাচ্চা জন্ম দেওয়া ওনার জন্য রিস্ক। সেখানে টুইন বাচ্চা জন্ম দিতে গেলে অনেক কিছুই ঘটে যেতে পারে। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। কথাগুলোর প্রতিটি শব্দ ভেতরে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে মাফিয়া বসের হৃদয়ে। মুহূর্তেই মধ্যে তার চোখে মুখের অভিব্যক্তি বদলে যায়। চোয়ালের পেশি শক্ত হয়ে ওঠে। চোখের দৃষ্টি কেমন খিচে যায়। স্বাভাবিক নয়, এই বাক্যটাই তার মাথার ভেতর অনবরত প্রতিধ্বনিত হতে লাগলো। টুইন বেবি কিংবা 3টা বেবি, ভাবনাগুলো একটার পর একটা এসে তার বুকের ভেতরে ভার চাপাতে থাকে। যে মানুষটা জীবনে অগণিত বিপদের মুখোমুখি হয়েছে, যে মৃত্যুকে চোখে চোখ রেখে দেখেছে, সে আজ অদ্ভুত এক আতঙ্কে স্থির হয়ে যায়। নিকের শ্বাস প্রশ্বাস অজান্তেই ভারী হয়ে ওঠে। চোখের সামনে সব কিছু ঝাপসা লাগছিল, অথচ সে কিছুই প্রকাশ করছিল না। মাফিয়া বসের হাত দুটো শক্ত করে মুঠো পাকানো, কপাল গলা দিয়ে ঘাম ঝরছে। একটা বাচ্চা যেখানে ঝুঁকির কারণ, সেখানে একাধিক বাচ্চা তো। প্রথমবারের মতো মাফিয়া বসের হৃদয়ে অসহায়তার অনুভূতি ঢুকে যায়। বুকের ভেতরে জমে উঠল এক চাপা ভয়, যা সে কাউকে দেখাতে পারে না, উচ্চারণও করতেও জানে না। আরিশ নিকের এমন বিভৎস অবস্থা দেখে ঠোঁট ভেজায় নিজের। ডাক্তারকে বলে, আপনি এখন আসুন মিসেস মোনালিসা। ডাক্তার মোনালিসা এক মুহূর্ত দেরি না করে চলে যায়। আরিশ নিকের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, ভাই শান্ত হয় একটু। নিক ছন্ন ছাড়া ভাবে শ্বাস ফেলে। হাত শক্ত হয়ে আসে গ্যাংস্টার বসের। গলায় বিষণ্ণতা নেমে আসে। ঠিক এই কারণেই সংসার চাইবে। কি প্রয়োজন আছে এইসব বাচ্চার? সারাক্ষণ ভয় থাকতে হয় মেয়েটাকে নিয়ে। হ্যাঁ, আমারও ভয় কাজ করে। মনস্টার ফুল ফিয়ার। মেয়েটাকে হারিয়ে ফেলার ভয় ভেতর থেকে সব বন্ধ করে দিচ্ছে আমার। ভয় আরো দুজন মেয়ের ভেতরে ঘুমাতে পারছি না। শান্তিতে কোথাও বসতে পারছি না। যখন প্রণয় ছুড়ে যাচ্ছে মাথা। শান্তিকে এত শত্রু কতক্ষণ আগলে রাখবো জানা নেই। আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে পর্যন্ত কাজ করতে পারবে না কেউ। কিন্তু এই ঘটনা কিভাবে সামাল দিবি? প্রথম থেকে কাছে থাকে এই জটিলতা কোনো কালেই সৃষ্টি হতো না। নিক টেনে ধরে নিজের চুল। আঙ্গুলগুলো নিজের চুলের ভেতরে দিশে হারা ভাবে আটকে যেতে দেখে আরিশ শান্ত গলায় বলে, তুই অ্যানিকে নিয়ে অধৈর্য, সেটা আমরা সবাই জানি। শালা তুই এই মুহূর্ত মেয়েটার সাথে একটু নর্মাল আচরণ করিস। বাইরের শত্রুদের ধমকাধমকি আর রাগ হিংস্রতা দেখাতে দেখাতে এই রূপ তোর রক্তে মিশে গিয়েছে। এখন তোর ভালোবাসা মাখা কথাগুলোও আমার কাছে মনে হয় ধমকে ধমকে বলছিস। একটু স্বাভাবিক হ। নিক ভ্রু কুঁচকে বলে, আর কিভাবে স্বাভাবিক হবে? স্বাভাবিক মানুষ যেমন কথা বলে তেমন। স্বাভাবিক মানুষ কিভাবে কথা বলে আমি জানবো কি করে? আরিশ পানি খেতে যাচ্ছিল,
নিকের কথায় পানি খাওয়া বন্ধ করে দেয়। কথা সত্যি, জানবে কিভাবে? বুঝ হওয়ার পর থেকেই তো বেড়ে ওঠা হিংস্রতা আর অসামাজিকতায়। আরিশ কাঁধ নাড়িয়ে বলে, গুগলে সার্চ করে শিখে নিবি কিভাবে বউয়ের সাথে নরম করে কথা বলতে হয়। আর যদি এতেও ঠিক না হোস, তবে একটানা 7 দিন মধু দিয়ে গোসল করবি, দেখবি তুই একদম মধুময় হয়ে উঠছিস। আরিশের ফালতু লজিকে নিকে দাঁতে দাঁত পিষে। আরিশ সেসবে পাত্তা না দিয়ে গলা ঘেঁষে প্রশ্ন করে, অনেকদিন পর তো মেয়েটাকে কাছে পেয়েছিস। তৃষ্ণার তো যৌবন নিশ্চয়ই উতলে উঠছিল। বলছিলাম যে মেয়েটাকে কি আজও অজ্ঞান করে ফেলেছিস? নাহলে মোনালিসা কেন আসলো মিনারে? নিকে দাঁত পিষে আরিশের দিকে তেড়ে যায়। আরিশ উঠে সামান্য দৌড় দিয়ে নিকের থেকে দূরত্ব বজায় রাখে। ডিভানে বসে পড়ে মাফিয়া বস। আরিশ হেসে নিকের দিকে ইশারা করে। মামা, সত্যি এমন কাজ করেছিস? হারবাল খেয়েও লোকের এত শক্তি নেই, তোর না খেয়েও এত শক্তি কেন? সত্যি করে বল, তুই কি লুকিয়ে হারবাল টারবাল জাতীয় কিছু সেবন করিস? আরে লজ্জা না পেয়ে বলে দে, কাউকে বলবো না কিছু। নিক কটমট চোখে তাকাতেই আরিশ ভ্রু নাচিয়ে হেসে ওঠে। নিক পায়ের জুতা খুলে আরিশের দিকে ঢিল মেরে দাঁতে দাঁত চেপে বলে, যৌবনকাল অনেক আগে পার করে এসেছি বাস্টার্ড। কন্ট্রোলেস হওয়ার জন্য হারবালের প্রয়োজন নেই। সে আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখলেই আমি 1000বার কন্ট্রোললেস হয়ে পড়ি। কিন্তু সময় এখন অন্য, অবস্থা ভালো না। আমি এতটা বর্বর নই যে এই অবস্থার কাছে যাবে। দুনিয়ার মধ্যে এই এক নারী যার জন্য গ্যাংস্টার বস প্রতিনিয়ত যুদ্ধ করে। আরিশ দমে যায়। নিকের কথায় মুচকি হাসে, কিছু বলতে গিয়েও আর বলে না। মৌমাছির বাসায় অতিরিক্ত ঢিল ছুড়লে আবার হিতে বিপরীত হয়ে উঠবে। দুনিয়ার মধ্যে একমাত্র সে একজন যে গ্যাংস্টার বসের সাথে ঠাট্টা করার ক্ষমতা রাখে। আরিশ সিরিয়াস ভঙ্গিমায় কাছে এসে হেসে বলে, শুনলাম মিসেস মোনালিসা বলল টুইন অথবা ট্রিপলেট বেবি হবে। 6 মাসের মতো হবে অ্যানির প্রেগনেন্সির টাইম। এক কাজ কর, নিশ্চিত হওয়ার জন্য আল্ট্রাসাউন্ড করিয়ে নিয়ে আয়। নিক শক্ত গলায় জবাব দেয়। প্রয়োজন নেই, একটা হোক বা 10টা, আমার স্ত্রী ঠিক থাকলেই হবে। আরিশ আহাম্মকের মতো নিকের দিকে তাকিয়ে থাকে। নিক ফোন বের করে আরিশের উদ্দেশ্যে বলে, মিষ্টি বিতরণ করেছিস? এই মাত্র না বললি বাচ্চার প্রয়োজন নেই, বউ ঠিক থাকলেই চলবে। যাকে তোর প্রয়োজন নেই তার খুশিতে মিষ্টি বিতরণ করে কি করব? নিক চোখ রাগিয়ে তাকাতে আরিশ অসহায় মুখ বানিয়ে বলে, ক্ষমা কর ভাই, মিষ্টি বিতরণ করার জন্য সময় তো দিবি। রাতে বললি মাত্র, এখন ওখানে যাব, এরপর দিয়ে আসবো। নিক গম্ভীরতা নিয়ে উঠে যায়। আরিশ স্পষ্ট দেখতে পেয়েছে নিকের ছটফটে চোখ। গ্যাংস্টার বস সিসিটিভি কন্ট্রোল রুমে স্থির হয়ে বসে আছেন। তার পাশে অবস্থান করছে অধীরাজ। এ কক্ষটি অত্যন্ত সংরক্ষিত। নির্দিষ্ট কয়েকজন ছাড়া এখানে প্রবেশের কোনো অনুমতি নেই। মিনারের অভ্যন্তর থেকে শুরু করে চারিপাশের প্রতিটি কার্যকলাপ এই মনিটরিং সিস্টেমে ধারাবাহিকভাবে প্রতিফলিত হচ্ছে। সমগ্র এলাকা এক অদৃশ্য চোখের নিয়ন্ত্রণে আবদ্ধ। নিক নীরব আর তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি ফুটেজ পর্যবেক্ষণ করছেন। তার উদ্দেশ্য একটি, এই বিশ্বাসঘাতক গার্ডকে শনাক্ত করা, যে তার অগোচরে পেছন থেকে ছুরি চালিয়েছে এবং শত্রুদের সঙ্গে আঁতাত করে তাকে বোমা হামলার মাধ্যমে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রতিটি সেকেন্ড তার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি দৃশ্য সে বিশ্লেষণ করছে গভীর মনোযোগের, যাতে সামান্যতম সূত্র তার দৃষ্টি এড়াতে না পারে। রুমের পরিবেশ নিস্তব্ধ ও ভারী হয়ে আছে। মনিটরের আলোয় নিকের মুখে প্রতিফলিত হচ্ছিল কঠোরতা আর প্রতিশোধের ছায়া। অধীরাজ নীরবে তার পাশে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। এই মুহূর্তে সামান্য ভুলও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশাল মনিটর ওয়ালে মিনারের প্রতিটি অংশ লাইভ ফুটেজে ভেসে উঠছিল। প্রবেশ পথ, করিডর, নিরাপত্তা চেকপোস্ট, এমনকি বাইরের আঙিনার প্রতিটি কোণ পর্যন্ত। নিক একের পর এক ক্যামেরা চ্যানেল পরিবর্তন করছিল। কখনো গেট নম্বর 1, কখনো সার্ভিস করিডর, আবার কখনো স্টোরেজ ইউনিট। সব জায়গায় ফুটেজ সময় ধরে পিছিয়ে পিছিয়ে রিওয়াইন্ড করে ঘুটিয়ে দেখছিলেন। যেখানে সামান্য সন্দেহ হচ্ছিল সেখানে ভিডিও স্লো করে ফ্রেম ধরে ধরে বিশ্লেষণ করছিলেন। মাফিয়া বসের আঙ্গুল দ্রুত কন্ট্রোল প্যানেলের বোতাম টিপে ফুটেজ জুম ইন আউট করছিল। আরিশ পাশে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়েছিল। সে কয়েকটি নির্দিষ্ট সিকিউরিটি পয়েন্ট চিহ্নিত করে বলল, ফুটেজ এগোতে এগোতে একটি নির্দিষ্ট সময়ের ক্লিপে নিক থেমে যায়।
সেখানে একজন গার্ডের চলাফেরা অস্বাভাবিক লাগছিল। বারবার দিক পরিবর্তন, নিরাপত্তা চেক এড়িয়ে যাওয়া এবং নিষিদ্ধ করিডোরের দিকে অপ্রয়োজনীয় প্রবেশ। গ্যাংস্টার বসের চোখে হিংস্রতার ছায়া স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আরিশ অবাক হয়ে বলে, নিক, এ তো হেনরি। রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদে স্থান দেওয়ার এইটাই। শালা মাদারবোর্ড বাচ্চা এত বড় ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়েছে, অথচ জানতেই পারলাম না। নিকের চোখ মুখ কঠোরতায় ঢেকে যায়। মনিটরের আলো নিভিয়ে দিয়ে আরিশের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ে, ওকে টর্চার ছেড়ে নিয়ে আয়, আসলটা একটু বের হয়ে আসবে। শিওর বানাচ্ছি। আরিশ সম্মতি জানিয়ে বলে। এখন কোথায় যাচ্ছিস? নিক ব্লেজার ঠিক করে বলে। রক্তের সন্ধানে। আরিশ সামান্য হেসে বলে। নিক তোর বোনকে কি মিনারে নিয়ে আসবি? কিছু বলে না, গম্ভীরতা নিয়ে বের হয়ে যাচ্ছিল সিক্রেট রুম থেকে। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে আদেশ করে, বিয়ের আয়োজন পুনরায় শুরু করো। আরিশ হতবম্ব হয়ে বলে। কার বিয়ে? কিসের বিয়ে? নিক অধীরাজের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে। সারা জীবন চিরকুমার নিশ্চয়ই থাকতে চাস না? অধীরাজের চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। খুশিতে চেয়েছিল নিককে জড়িয়ে ধরতে, কিন্তু তার আগেই নিক বের হয়ে যায়। আরিশ গালে হাত দিয়ে অস্থির অধীরাজের দিকে তাকায়। অধীরাজ আরিশের দিকে খুশি মনে বলে। স্যার, আমার বিয়েটা কবে হচ্ছে? আরিশ ঠোঁট চেপে হেসে বলে। চিন্তা করছিস কেন? অবশ্যই হবে বিয়ে। অপেক্ষা কর, ভালো কিছুই হবে। চারিপাশে এক গভীর ও নিচ্ছিদ্র নিস্তব্ধতা বিরাজ করছে। গুরুস্থানের এই জনমানবহীন প্রান্তরে সময়ের কোনো হিসাব নেই। বোনের কবরের পাশে স্থির হয়ে বসে আছেন এক শোকাতুর ভাই। সূর্য কখন দিগন্ত রেখায় মিলিয়ে গেছে আর কখন গোথলির আলো ধূসর অন্ধকারে রূপ নিয়েছে, সে বোধটুকুও যেন তার লুপ্ত হয়েছে। আরিশের দৃষ্টি কবরের কাঁচা মাটিতে। বাতাসে আর্দ্র মাটির ঘ্রাণ আর ঝরা পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই। আরিশ মাথা ঝুঁকে কবরে চুমু খায়, ঠিক যেমন মেহেরের কপালে খেত। আরিশ মুচকে হেসে মাটির উপরে হাত রাখে, মমতা ভরা গলায় বলে, এসেছি আমি। নিজেকে একদম একা ফিল করবি না। যতদিন তোর ভাই জীবিত আছে ততদিন সে তোর ছায়া হয়ে থাকবে। তুই তো আমাকে রেখে চলে গেলি, আমি কিভাবে তোকে একা ছেড়ে দিই বল? ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। আসবে কিভাবে? ওপাশের রমণীটা যে গভীর নিদ্রায় আচ্ছন্ন। দূর থেকে দাঁড়িয়ে পুরোটা দৃশ্য তানভি আর অধীরাজ তাকিয়ে দেখল। তানভি আরিশের দিকে তাকিয়ে অধীরাজের উদ্দেশ্যে বলে, আরিশ স্যার কি প্রায় এখানে আসে? অধীরাজের সামনের দিকে দৃষ্টি রেখে বলে, প্রায় নয়, প্রতিদিন আসে। এক রাতও মিস হয় না। যদি দূরে কোথাও থাকে তবে সেটা অন্য কথা। তানভি মলিন হেসে বলে, ভাইয়া মেহেরকে খুব ভালোবাসতো, তাই না রাজ? শুধু ভালোবাসা নয়, মেহের স্যারের প্রাণ ছিল। খুব যত্ন আর ভালোবাসতো। পুতুলের মতো আগলে রেখেছিল এত বছর। তানভীর মুখ বিষণ্ণতায় ঢেকে যায়। নিঃশ্বাস ছেড়ে বলে, আমি মেহেরের চিঠিগুলোর কথা তোমার স্যারকে জানাইনি। তুমিও এসব নিয়ে স্যারকে কিছু বলো না। অধীরাজ অবাক গলায় বলে। জানাওনি কেন? মেহের মন খারাপ করে তাকায়। বাতাসে বারবার চুলগুলো মুখে এসে আছড়ে পড়ছে। বাম হাতের সাহায্যে সরিয়ে বলে, আরিশ স্যার এটা জানলে কখনো মেনে নিতে পারবে না রাজ। স্যার আর তোমার বসের বন্ধুত্ব নিয়ে শুধু তুমি আমি নই, পুরো দেশ জানে। আরিশ আর নিক একই প্রাণ। একজনের জন্য আরেকজন সব কিছু পুড়িয়ে দিতেও প্রস্তুত। এত সুন্দর বন্ধুত্ব আমি কিভাবে নষ্ট হতে দেই? অধীরাজ তানভীর কাঁধে হাত রেখে হালকা হেসে বলে, এদের বন্ধুত্ব ভাঙার জন্য দুনিয়া এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি। তানভী অধীরাজে চোখে চোখ রেখে শান্ত গলায় বলে, সম্পর্ক নষ্ট করার জন্য বিরাট বড় রচনার প্রয়োজন হয় না, বরং এক লাইনের কথাই যথেষ্ট। তুমি আমি সবাই জানি আরিশ স্যার মেহেরকে নিয়ে বেঁচেছিল এত বছর, নিজের হাতে বড় করেছে, বুকে রেখে ঘুম পাড়িয়েছে। মেহের নিজেও বাই বলতে পাগল ছিল, কিন্তু পরিস্থিতি বদলালো, সময় বদলে গেল। মেহের তোমার বসের প্রতি আসক্ত হয়ে পড়লো, যাকে বলে মরণবেদী আসক্তি। প্রচণ্ড ভালোবাসতো মেয়েটা, কেউ না জানলেও আমি জানতাম সব কিছু। কত শত পাগলামো করেছে। ওর পেন্টিং রুমে এখন অসমাপ্ত রয়ে আছে এই পেন্ট, যেটা সমাপ্ত করার সময়ও পেল না। সম্পর্ক নষ্ট করার জন্য বিরাট বড় রচনার প্রয়োজন হয় না, বরং এক লাইনের কথাই যথেষ্ট। তুমি আমি সবাই জানি আরিশ স্যার মেহেরকে নিয়ে বেঁচেছিল এত বছর, নিজের হাতে বড় করেছে, বুকে রেখে ঘুম পাড়িয়েছে। মেহের নিজেও বাই বলতে পাগল ছিল, কিন্তু পরিস্থিতি বদলালো, সময় বদলে গেল। মেহের তোমার বসের প্রতি
আসক্ত হয়ে পড়লো, যাকে বলে মরণবেদী আসক্তি। প্রচণ্ড ভালোবাসতো মেয়েটা, কেউ না জানলেও আমি জানতাম সব কিছু। কত শত পাগলামো করেছে। ওর পেন্টিং রুমে এখনও অসমাপ্ত হয়ে আছে একটা পেন্ট, যেটা সমাপ্ত করার সময়ও পেল না মেয়েটা। ভেবেছিল একদিন সারপ্রাইজ দিয়ে ভালোবাসি বলে প্রপোজ করবে, কিন্তু সেই সুন্দর সময় আর আসলো না। তার আগেই সে ভালোবাসা হেরে গেল। জানতে পারলো যাকে নিয়ে স্বপ্ন দেখেছে দিনের পর দিন, সে অন্যের বুকে মাথা রেখে ঘুমোচ্ছে, অন্যকে ছুঁয়ে দিচ্ছে। ভেঙে চুরমার হয়ে গেল অষ্টাদশী কন্যার মন। কাউকে কিছু বলল না, কোনো অভিযোগ করেনি কারোর উপর, শুধু নিজেকে অপরাধী বলে গিয়েছে। কোনোদিন তোমার বসের সামনে গিয়ে জিজ্ঞেসও করেনি। আমাকে ভালোবাসলে কি খুব একটা অন্যায় হয়েছে? তো কেন ভালোবাসলেন না আমায়? কেন অন্য নারীকে নিজের বুকে ঠাঁই দিলেন? একবারও কিন্তু জিজ্ঞাসা করেনি, নিকের সামনে গিয়েও দাঁড়ায়নি। বদ্ধ রুমে একা একা চিৎকার দিয়ে কাঁদতো। আমি শুনেছি বহুবার সেই কান্না। আমাকে জড়িয়ে ধরে কাঁদতো, নিঃশ্বাস ফেলতে পারতো না, যেন দম বন্ধ করার পরিস্থিতি। নিজেকে মুক্তি দেওয়ার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আত্মহত্যাও সময় পেল না, জানোয়ারদের থাবায় পড়তে হয়েছে। তাতে কি সেদিন বের না হলেও তো আর এই থাবার সম্মুখীন হতে হতো না। আর তুমি বলছো মেহেরের বাইরে যাওয়ার কারণ আরিস স্যারকে জানাই। ভুলে যেও না রাজ, বুক থেকে আপন জন চলে গেলে মানুষ বাস্তবতা ভুলে যায়। কেন চলে গেল সেই কারণ খুঁজতে মরিয়া হয়ে ওঠে। কারণ হিসেবে মেহের বলেই গিয়েছে, ভালোবাসায় হেরে গিয়ে মৃত্যুকে গ্রহণ করে নিলাম। তোমার কি মনে হয় আরিস স্যারের মনে একবারের জন্য কি তোমার বসের প্রতি বাঁকা দৃষ্টি জন্মাবে না? এই বাঁকা দৃষ্টি বড় আকার ও ধারণ করতে পারে। চাই না এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হোক। সবাই তো ভালো আছে, থাকুক এই ভালোটুকু। অধীরাজ কিছুক্ষণ গম্ভীরতা নিয়ে ভাবল বিষয়টা। তানভীর কথা খুব যৌক্তিক মনে হলো। চটিগুলো পুড়িয়ে দাও। তানভী অবাক হয়ে বলে, কি বলছো এসব? পুড়িয়ে ফেলবো কেন? যাতে কখনো আরিস স্যারের নজরে না পড়ে। ভয় পাচ্ছ? এতদিন পাইনি, কারণ বিষয়টা কখনো ভাবিনি, কিন্তু এই বিষয়টা ভবিষ্যতে জটিল হতে পারে। তার আগেই চিঠিগুলো পুড়িয়ে দাও। তানভী বুকে 2 হাত গুজে বলে, পুরানোর প্রয়োজন নেই। মেয়ের এই স্মৃতিগুলো আমার কাছেই থাকুক, কোনোদিন তোমার স্যারের নজরে যাবে না। অধীরাজ আতঙ্কিত গলায় বলে। যদি কোনোদিন যায় তবে? তানভী কুনই দিয়ে অধীরাজের বুকে আঘাত করে বলে, যাবে না। এবার চলো মেহেরের কাছে। তানভী কথাটা বলে আর দাঁড়ালো না। কবরের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে। না চাইতেও চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। মাটিতে হাত রেখে ভাঙা গলায় বলে, রাজকে ভালোবাসি কথাটা সর্বপ্রথম তুমি জানতে মেহের। তোমার আমার বয়সের পার্থক্য ছিল অনেক, এরপরও তুমি ছিলে বন্ধু, বোন ছিলে আমার, যার কাছে আমার সমস্ত গোপনীয় ভালো লাগা খারাপ লাগা শেয়ার করতাম। সেমভাবে তুমিও করতে, কিন্তু আজ কত মাস হয়ে গেল কাউকে মনের কথাটুকু সহজে বলতে পারছি না। জানো, তুমি খুব মিস করছি তোমাকে। মনে আছে তুমি বলেছিলে তানভী আপু, তোমার বিয়েতে আমি খুব সাজবো, তুমি আমি মিলে অনেক নাচবো। সূর্যোদয় হলে আমার আর অধীরাজের বিয়ের এঙ্গেজমেন্ট, 2 দিন পর আমাদের বিয়ে। এনজয়টা কিভাবে করব বলো তো? তুমি নেই, নাচবে কে আমার সাথে? খুব মিস করছি তোমাকে মেহের। আইল টুলি বিকাম এলোর আফটার লজিং ইউ। আই মিন ইউ সো মেজ দ্য আই ক্যান্ট ইভেন্ট এক্সপেন্ড ইট। তানভী কেঁদে ওঠে। অধীরাজ তানভীকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তানভী ভাঙা গলায় বলে, যার জন্য নিজের জীবন দিয়েছে সেই পুরুষটা কোনোদিন তার কবরের পাশেও আসেনি। কি নিষ্ঠুর পাষাণ তোমার বস রাজ। একটা দিন আসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? অধীরাজ তানভীর মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, বস এমনই তানভী, বসের হৃদয় কারোর জন্য কাঁপে না, কাঁদে না। খুবই হার্টলেস আর শক্ত হৃদয় ওনার, তাই ওনার কাছ থেকে এমন কিছু আশা করো না। মিনারের চারিদিকে অবিরাম গোলাগুলির আওয়াজ ছড়িয়ে পড়েছে। অন্ধকার রাতে নিজেই আতঙ্কে কেঁপে উঠেছে বারবার। এই ভয়ানক রাতে দূর থেকে ভেসে আসছে গ্যাংস্টার বসের 2 বিশ্বস্ত সহকারী শ্যাডো ও হান্টারের গর্জন। ব্যক্তিগত সব গার্ড নিঃশব্দে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, প্রত্যেকের মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। ফ্যাকাশে চেহারায় জমে আছে আসন্ন বিপর্যয়ের পূর্বাভাস। তাদের সামনেই দৃঢ় অথচ অগ্নিগর্ভ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গ্যাংস্টার বস, যার এক হাতে ঝকঝকে ধারালো ছুরি শক্ত করে ধরা, আর অন্য হাত দিয়ে সে কপালে ঘষছে। গ্যাংস্টার বসের এই শূন্য দৃষ্টি প্রতিটি রক্ষীর অবয়ব ভেদ করে যাচ্ছিল।
তিনি তাদের চামড়ার নিচে লুকিয়ে থাকা ভীতিটুকুও পাঠ করতে সচেষ্ট। নিকের চোয়াল দৃঢ়বদ্ধ হয়ে আছে, সেখানে এক অটল কাঠিন্য খোদাই করা। পরিহিত কৃষ্ণবর্ণের হুডির ছায়াতলে সেই ধূসর নেত্রযুগল তখন এক প্রলয়ঙ্করী রূপ ধারণ করেছে। মনে হচ্ছিল যেন কোনো এক অগ্নিকুণ্ড থেকে বিচ্ছুরিত লাল আভা সেই ধূসর রাতকে গ্রাস করে সেখানে জমাটবদ্ধ হিংস্রতা আর রক্তের ঝিলিক। প্রতিটা গার্ডকে শিকারীর মতো পরখ করছে। হুডির নিচে থাকা মাফিয়া বসের তীক্ষ্ণ হিংস্র ধূসর চোখ দুইটা অনুভব করতেই সমস্ত গার্ড থর থর করে কাঁপতে থাকে। নিক সবার দিকে এক নজর তাকিয়ে রহস্যময় হাসল। আঙ্গুল দিয়ে ইশারা করে শক্ত গলায় বলে, Enemy of the gangster boss? Maybe you are forgetting that I am the underground terrorist. You have got the guts to pull this fucking conspiracy against me? নিকের কথায় সবাই কেঁপে ওঠে। একসাথে বহুজনকে মেরে টুকরো টুকরো করা বিশাল দেহী লোকগুলো গ্যাংস্টার বসের সামনে আতঙ্কে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভিড় থেকে একজন কাপা গলায় বলে, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত বস। সেখানে শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি করা আমার জন্য স্বপ্ন। ইভেন ইন দ্যাট আই উইল নেভার স্ট্যান্ড এগেইন ইউ। নিক ঠোঁট বাঁকিয়ে হাসল। ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে থাকে। সবার অন্তর আত্মা কেঁপে ওঠে। ভিড়ে থাকা লোকটা পা ভেঙে মাটিতে লুটিয়ে কান্না করে ওঠে। ভেবেছে এইভাবে কথা বলার জন্য তাকে নির্মম মৃত্যু শিকার হতে হবে। দিশেহারা হয়ে নিকের পায়ের কাছে লুটিয়ে পড়ে, ক্ষমা চেয়ে বলে, ক্ষমা করবেন বস, এভাবে মধ্য কথা বলার জন্য ক্ষমা করুন, জীবন ভিক্ষে দিন। নিক ভ্রু কুচকে তাকায় নিচে, রাশভারী গলায় বলে, উঠে দাঁড়া। লোকটা হাত জোর করা অবস্থায় উঠে দাঁড়ায়। বিশাল দেহী ব্যক্তিটার চোখের কোটরে পানি। নিক চোখ দিয়ে ইশারা করতেই লোকটা নিজের স্থানে দাঁড়ায়। নিক আবারও সামনে দৃষ্টি রাখে। ভয়ানক শিকারীর ন্যায় দৃষ্টি। সবার ভেতরে কম্পিত। কার উপর হামলা হবে কারোর ধারণা নেই। নিক সামনে গিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকায় পেছনে। নিকের শান্ত আর হিংস্র চোখজোড়া দেখে একজন কাঁপতে থাকে। পালানোর চেষ্টায় এদিক ওদিক তাকায়, কিন্তু সে ভালো করেই জানে পালানোর তার জন্য পুরোটা বিলাসিতা। নিক বাঁকা হেসে লোকটার ঘাড় খামচে ধরে দাঁত পিষে বলে, কাঁপছিস কেন? কিছু করেছি আমি? লোকটা কাঁপার জন্য ঠিকভাবে জায়গায় দাঁড়াতে পারছে না। কালো কুচকুচে শরীরে দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে অনবরত। কপাল দিয়ে রগগুলো ফুলে উঠেছে আতঙ্কে। নিক কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। কেমন হিংস্র আর কেমন অদ্ভুত সেই হাসি। নিকের হাত এখনো লোকটার ঘাড়ে চেপে ধরে রাখা। সবাই ভাবছে সামান্য ভাবে হয়তো ধরা, কিন্তু লোকটা পারছে না চিৎকার দিয়ে কাঁদতে। এমন মনে হচ্ছে যেন মাংস ভেদ করে আঙ্গুলগুলো ঢুকে যাচ্ছে। লোকটা সহ্য করতে না পেরে কোনো রকম উচ্চারণ করে, বস। পরপর নিকের ঠান্ডা শীতল গলা, হেনরি, আমার প্রিয় বিশ্বস্ত দেহরক্ষী। আচ্ছা হেনরি, সাহস কোথা থেকে যৌতুক হিসেবে নিয়েছিস বলতো? তুই যে জায়গা থেকে নিয়েছিস আমিও সেই জায়গা থেকে নিতে চাই। হ্যানরির একপাশে বেঁকে যায়, হাউমাউ করে কেঁদে ওঠে। নিকের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কথা বলা আটকে আসে। আমাকে ক্ষমা করে দিন বস। টাকা আর ক্ষমতা পাওয়ার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল এভাবে অন্যের দেহরক্ষী হয়ে বাঁচতে হবে না, আমাকে মাফিয়া হিসেবে গড়ে তুলবে। এতটা লোভ দেখিয়েছে যে নিজেকে ভুলে গিয়েছিলাম। আমি ক্ষমতা পাওয়ার লোভে বিশ্বস্ততা বিক্রি করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিন বস। আরিশ চোয়াল শক্ত করে তাকায়। হ্যানরির কথায় প্রতিটা গার্ড অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। নিক গ্রীবাদেশ নাড়িয়ে হ্যানরির গলায় চেপে ধরে রাখা ছুরি ঝুঁকে পড়ে। অন্য হাত দিয়ে চুল টেনে ধরে বলে, ক্ষমা? এইসব ফাকিং মায়া গ্যাংস্টার বস নিচে প্রাণের ধাঁচে নেই। আমার সামনে কেউ উঁচু করার কথা বললেও তার জিভ টেনে ছিঁড়ে ফেলি। জীবনে কোনো দিনও কাউকে একবারের জন্য ক্ষমা করিনি। আই উইল ফাকিং ওয়াশ মাই বডি উইথ দ্য ব্লাড অফ ইয়োর বডি। নিকের ঠান্ডা কথায় হ্যানরির পুরো শরীরে জমে যায়। কায়াত বলেছিল সব কিছু থেকে রক্ষা করবে, শুধু কাজটা করে দিতে, কিন্তু শালা বাচ্চা তাকে অর্ধেক রাস্তায় ফেলে গিয়েছে। এখন নিজের জীবন কিভাবে বাঁচাবে এইটা নিয়েই সে তড়পাচ্ছে।
সে খুব ভালো করেই চেনে সামনে দাঁড়িয়ে থাকা জানোয়ারটাকে। বিগত 10 বছর ধরে তার আন্ডারে কাজ করে যাচ্ছে। তার প্রতিটা ঠান্ডা খুন সম্পর্কে টুকটাক ধারণা তো আছে। শত্রুদের ধরে নৃশংস মৃত্যু দেয়। একজন দেহরক্ষী হওয়ার কারণে গ্যাংস্টার বস থেকে ট্রেনিং প্রাপ্ত সে নিজেও শত্রুদের ধরে এনে নিজেও জঘন্য মৃত্যু দেয়। কিন্তু নিক জেভরানের মারার স্টাইল অন্যরকম। আগে শত্রুকে জঘন্যভাবে মারে, এরপর সেই তাজা রক্ত দিয়ে নিজে গোসল করে। সহকারী শ্যাডো আর হান্টার কাঁচা মাংস শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়। কথাগুলো ভাবতেই হ্যান্ডির মাথা ঘুরে আসে, গলা শুকিয়ে আসে। তৃষ্ণার্ত হয়ে তাকায় নিকের দিকে। নিকের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমাকে মারবেন না বস, আর কোনোদিন আপনার অবাধ্য হব না। নিখোঁজ করে জানোয়ারের মতো হেসে ওঠে। এত নৃশংস সেই হাসির শব্দ যেন কোনো পিচাস চিৎকার করছে। নিকের হাসিতে সমস্ত গার্ড নিজেদেরকে ভয়ে সিটিয়ে নেয়। নিক ঠোঁট কামড়ে ধরে চিৎকার দিয়ে ওঠে। শোরের বাচ্চা, ক্ষমা চাচ্ছিস কি ভেবে? আমার টাকা খেয়ে, আমার নুন খেয়ে আমার পিঠে ছুরি মারার স্পর্ধা দেখালি কিভাবে? বোমা হামলাটা সেদিন তুই করিয়েছিস, তাই তো? কি ভেবেছিস মরে যাব? তোকে কেউ কোনোদিনও ধরতে পারবে না? গ্যাংস্টার বস তোদের মতো কিছু পা চাটা 2 টাকার লোকের ষড়যন্ত্রে মরে যাবে ভেবেছিস? ছে! অপরাধীকে ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে না। তারা সাপের থেকেও বিষধর হয়, যে কোনো সময় সুযোগ বুঝে ছোবল মারে। আর আমি তো সামান্য অপরাধকেই ক্ষমা করি না, সেখানে বিশ্বাসঘাতককে ক্ষমা করবো কিভাবে? নিক থেমে লোকটার চোয়াল চেপে ধরে শক্তভাবে চোখে চোখ রেখে দাঁত পিষে বলে, তোর কারণে আমি আমার স্ত্রী থেকে 5 মাস দূরে ছিলাম। যার থেকে 1 ঘন্টা দূরে থাকলে আমার ছটফটানি শুরু হয়, সেখানে আমি 153 দিন মানে 3672 ঘন্টা দূরে ছিলাম, হয়তো তার থেকেও বেশি। আমাকে হারিয়ে ও যতটা কেঁদেছে তার প্রতি ফোঁটা অশ্রুর হিসেব তোকে দিতে হবে। তুই আমাকে নয়, আমার দুর্বলতা, আমার কলিজায় আঘাত করেছিস। আমার অনুপস্থিতিতে বারবার মিনারের ভেতরে আক্রমণ করার চেষ্টা করেছিস। কি মনে করেছিস জানতে পারবো না, মরে যাব? ভেতরে আমার প্রাণ ভোমরা ছিল, আমার স্ত্রী ছিল। কুত্তার বাচ্চা, তোদের সাহস কিভাবে হলো সেখানে আক্রমণ করার? যদি একটা আঁচড়ও তার শরীরে আমি দেখতে পেতাম, তবে জীবন্ত তোদের কাঁচা চিবিয়ে খেতাম। নিকের ভয়ানক গর্জনে চারিপাশ ভারী হয়ে ওঠে। আরিশ ভয় পাচ্ছে নিকের রাগ নিয়ে। অতিরিক্ত উত্তেজিত হওয়া ওর জন্য নিষিদ্ধ, কিন্তু এখন বলতে গেলে ওকে জবাই করে ফেলবে। রেগে গেলে নিজের মধ্যে থাকে না। আরিশ শুকনো ঢোক গিলে শ্বাস নিতে যাবে, তার আগেই নিকের গর্জন কানে আসে। আরিশ নিজেই কেঁপে ওঠে, নিকের দিকে তাকায়। আরিশ টেবিলের উপরে রাখা গ্যারেটটা নিকের দিকে এগিয়ে দেয়। নিক হাতে তুলে নিতেই লোকটা পায়ে ধরে চিৎকার করতে থাকে। ক্ষমা করুন বস, পুরোটা জীবন আপনার গোলামি করে কাটাবো। কোনোদিন বিরুদ্ধে যাওয়ার চিন্তাও মাথায় আনবো না। এবারের মতো ক্ষমা করুন বস, জীবন ভিক্ষা দিন। নিকে লাথি মারে। লোকটা ছিটকে পড়ে কিছুটা দূরে। নিক সামান্য ঝুঁকে প্রশ্ন করে, মাদার ফাকার, তোর রক্ত দিয়ে গোসল না করা অবধি আমার শান্তি মিলবে না। এখন বল, তোর মাস্টার মাইন্ডকে কার সাথে হাত মিলিয়েছিস? লোকটা এবার চুপ হয়ে যায়। সে এমনিতেও বাঁচবে না, তবে আসল কালপিটের নাম বলে কী লাভ? সিংহের খাঁচায় একবার যখন ঢুকে পড়েছে তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হবে। সেখানে বাঁচার আশা নিয়ে হাজারটা খরগোশ এনে দিলেও লাভ হবে না। হেনরি কাটা রক্তাক্ত ঠোঁট নিয়ে হেসে বলে, কালপিটের নাম তো বলবো না বস, বলে দিলে তো আসল খেলাই শেষ। নিকের কুচকে যাওয়া ভ্রু সোজা হয়ে যায়। আগ্নেয়গিরির লাভার মতো জ্বলতে থাকে তার চক্ষুদয়। সবাই চোখের পলক ফেলার আগেই হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে হেনরির ওপর। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘাতক ক্ষিপ্র গতিতে তারের লুপটি হেনরির গলার উপরে দিয়ে গলিয়ে দেয়। তাজা রক্ত গল গল করে পড়তে থাকে। হেনরির চোখ দুটা যেন বেরিয়ে আসবে। নিক আরো জোরে চেপে ধরে হুঙ্কার ছাড়ে, বল আসল কালপ্রিটকে। বলবো না। আবারও আক্রমণের শিকার হয়। গ্যাংস্টার বস বর্বরতার সাথে হ্যান্ডির মেরুদণ্ডের উপরে প্রবল চাপ দেয়, যাতে নড়াচড়া করার বা ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ না পায়। 2 হাতল দিয়ে 2 দিকে টেনে ধরার সাথে সাথে চিকন তারটি চামড়া ভেদ করে গলার ভেতরে বসে যেতে শুরু করে। হ্যান্ডি গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করে। আরিশ এসে পাশে দাঁড়ায়। মৃত্যুর এই খেলা থামাতে বলে, নিক, শান্ত হ কিছুটা। হেনরি মরে গেলে কিভাবে জানবো আসল ঘাতক কে ছিল?
কার কথায় ও এমন করেছে? নিকের চোয়াল শক্ত করে বলে, ঘাতকের ঠিকানায় আমি 24 ঘন্টার ভেতরেই পৌঁছে যাব, কিন্তু এই রাস্কেলকে 2 মিনিটও নিঃশ্বাস নিতে দেব না। এর রক্ত দিয়ে গোসল না করা অবধি আমার শান্তি হবে না। আরিশ আর কিছু বলার সাহস পায় না, মাথা নাড়িয়ে পেছনে সরে যায়। যখন বলেছে 24 ঘন্টার ভেতরে পৌঁছে যাবে, তার মানে ঘাতকের হিন্টস পেয়ে গিয়েছে। আরিশ বাঁকা হেসে বসে পড়ে স্টিলের চেয়ারে, দৃশ্যে তার সামনের দিকের বিভৎস মৃত্যুর অপেক্ষায়। শিকার যখন প্রাণপণে হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করে, নিক তখন তার পুরো শরীরের শক্তি দিয়ে তারটি আরও জোরে টানে। হেনরির রক্ত গিয়ে ছিটকে পড়ছে গার্ডদের শরীরে। নিকের মুখে রক্তে লাল হয়ে উঠেছে, কালো শার্ট রক্তের ফলে কেমন অদ্ভুত রং ধারণ করেছে। নিক শেষবারের মতো গর্জে ওঠে। শেষবার জিজ্ঞাসা করছি, আসল ঘাতককে? লোকটা নিশ্চুপ থাকলো, কোনো উত্তর দিল না। নিক আর ক্ষিপ্ত হয়ে ওঠে, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আবার। ধারালো সূক্ষ্ম মাঝারি সাইজের ছুরি দিয়ে লোকটার 2 চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। চোখের ভারী চামড়া ভেদ করে একদম মনিতে ঢুকে গিয়েছে। ছুরির শীতল ইস্পাত প্রথমে চোখের সামনে স্বচ্ছ কর্নিয়াকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভেতরে ঢুকে পড়ে। চোখের ভেতরে থাকা জলীয় পদার্থ বা অ্যাকুয়াস হিউমার তপ্ত রক্তের সাথে মিশে ফিনকি দিয়ে বেরিয়ে আসে। হেনরি গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। তা মোটেও সাধারণ কান্নার মতো নয়, সেটা অন্যকে বন্য পশুর গর্জনের মতো শোনায়। যন্ত্রণার চোটে তার চোয়াল এমনভাবে শক্ত হয়ে যায় যে তাতে দাঁত লেগে হাড়ের কড়কড় শব্দ হতে থাকে। নিক চিৎকার দেওয়ার সুযোগটাও দিল না, জিহ্বাটাকে টান মেরে অনেকটা বড় করে ফেলে। এরপর ছুরির আঘাত করতে থাকে একের পর এক। লম্বা জিহ্বাটা একদম টুকরো টুকরো হয়ে ঝুলে থাকে, রক্তে ভেসে যাচ্ছে পুরো আঙিনা। গার্ডরা ভয়ে কাঁপছে, কালো তাদের সাথে ছিল, আর আজ একদম নরক যন্ত্রণা নিচ্ছে। নিক এক পাশ থেকে বিষাক্ত পোকা ঢেলে দেয় সেই রক্তাক্ত বিক্ষত চোখের ওপর। তরল রক্তের লালসায় সব পোকা ভেতরে ভেতরে ঢুকে যায় একদম, চোখ দিয়ে একদম নাকের ছিদ্র পর্যন্ত চলে আসে। নিক উঠে আসে হেনরির উপর থেকে, যন্ত্রণায় ছটফট করা দেহটাকে দেখে পৈশাচিক আনন্দ নিতে চায় সে। নিক উঠে আসতেই হেনরির যন্ত্রণায় গড়াগড়ি খাচ্ছে। যন্ত্রণার ঢেউ যখন মস্তিষ্ক থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে, তখন মানুষ বাস্তবতা ভুলে যায়। হেনরির মাটিতে লুটিয়ে পড়ে এপাশ ওপাশ করতে থাকে যন্ত্রণায়। তার পা দুটো মাটিতে অস্বাভাবিকভাবে আছড়াতে থাকে, মনে হচ্ছে যেন মাটি খুঁড়ে ফেলতে চায়। সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে তার অক্ষি কোটরের অবস্থা। ছুরির আঘাতে পিষ্ট হয়ে যাওয়া সেই চোখ থেকে শুধু রক্ত নয়, চোখের ভেতরে স্বচ্ছ জেলি বা ভিট্রিয়াস হিউমার রক্তমাখা পিণ্ডের মতো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে সবাই নাক কুঁচকে ফেলে। প্রতিটা কঠোর হৃদয়ের মানুষেরও বমি চলে আসছে, জিহ্বা ছুলে আছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে। লোকটার শরীরটা মেঝের উপরে আছাড় খাচ্ছিল, অনেকটা কাটা পড়া সাপের মতো। তার প্রতিটি হাড়ের জয়েন্ট থেকে যেন মট মট শব্দ বের হচ্ছিল। 2 হাতে মুখ ঢাকার চেষ্টা করছিল সে, কিন্তু নখগুলো নিজের গালের চামড়া ছিঁড়ে যাচ্ছিল যন্ত্রণার তাড়নায়। বাতাসের জন্য তার বুকটা কামারের হাঁপুড়ের মতো ওঠানামা করছিল। গলা দিয়ে বেরিয়ে আসছিল নরকীয় এক ঘর ঘর শব্দ। মেঝের ধুলো আর রক্ত মিশে কদর্য কাদা তৈরি হয়েছে তার নিচে। গার্ডগুলো যন্ত্রণার এই নগ্ন রূপ দেখে স্থির থাকতে পারল না। অনেকে চোখ সরিয়ে নেয়, আবার কেউ কেউ আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সে এক জ্যান্ত মানুষের মৃত্যু যন্ত্রণার প্রদর্শনী, যা দেখার পর রাতের ঘুম হারাম হতে বাধ্য। নিক সেদিকে তাকে পৈশাচিক হাসল, হাতে বড় একটা চাপাতি নিয়ে প্রতিটা গার্ডদের উদ্দেশ্যে বলে, দেখে নে, শিখে নে, অনুভব করে নে। যদি কখনো কাউকে পিছনে আঘাত করার কথা স্বপ্নেও ভেবে থাকিস, তবে এর থেকেও ভয়ানক অবস্থা করব। মনে রেখেই সেই সব ঠুনকো ষড়যন্ত্রে আমার কিচ্ছু ছেড়তে পারবি না। আমার খেয়ে আমার পরে যদি আমার পেছনে আঘাত করতে আসিস, তবে এর যন্ত্রণা দ্বিগুণ হবে। প্রতারক আর বিশ্বাসঘাতক হওয়ার জন্য নিজের জন্মদাত্রীকেই বাঁচতে দেয়নি, বাকিটা ভেবে নে। প্রতিটা গার্ড মাথা নিচু করে ফেলে আবারও। নিক চাপাতি নিয়ে এগিয়ে যায় কাতরাতে থাকা হেনরির দিকে। হিংস্র ক্ষিপ্ত চোখে এক পলক তাকিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। কণ্ঠনালী ছিদ্র করে কোথায় গিয়ে ঢুকেছে কে জানে। গলা কাটা মুরগির মতো হাত পা ছুটতে থাকে। নিক গলার ভেতরে থেকে চাপাতি ঘোরাতে থাকে, মাংস কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ভেতরের।
হেনরি জ্ঞান হারায় অনেক আগে, কিন্তু থেমে থাকে না গ্যাংস্টার বস। পরের আঘাতটা করে ওর পেটের ভেতরে, গলা থেকে একদম তলপেট পর্যন্ত এক আঘাত করে যে পুরোটা চামড়া দুই ভাগ হয়ে যায়। একটুর জন্য ঝাঁকিয়ে ওঠে হেনরির শরীর, ভেতরে হাড্ডি সহ সব কিছু দৃশ্যমান হয়ে ওঠে। নিকের ঠোঁটে পৈশাচিক হাসি, দাঁতে তাজা রক্তের চিহ্ন। বিক্ষত পেটের ভেতরে হাত ঢুকিয়ে কলিজা বের করার চেষ্টা চালায়। এক সময় কাঙ্ক্ষিত জিনিস পেয়ে এক টানে নিয়ে আসে, পর্দা থেকে ছিঁড়ে একদম নিকের হাতে চলে আসে। নিক কলিজাটা হাতে নিয়ে অদ্ভুতভাবে হাসে, ঠোঁট আর জিহ্বা দিয়ে কেমন একটা শব্দ করে। সাথে সাথে কোথা থেকে যেন দৌড়ে আসে ভয়ানক দুটা বন্য পশু, গ্যাংস্টার বসের সব থেকে বিশ্বস্ত সহকারী হান্টার আর শ্যাডো। নিক 2 কদম সরে যেতে ক্ষুধার্তদের মতো ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে। প্রথম কামড়টাই দেয় বুকের এখানে, কাঁচা মাংস বড় বড় দাঁত দিয়ে ছিঁড়ে খেতে থাকে। ফুসফুস শব্দে ভারী হয়ে ওঠে পুরো আইল্যান্ড। নিক আঙ্গুলের সাহায্যে কপালের রক্ত মুছে ছিটকে ফেলে দেয়, এমনভাবে ফেলে দেয় যেন কোনো আবর্জনা। আরিশ এগিয়ে এসে ছিঁড়ে খাওয়া লাশটার দিকে তাকিয়ে বলে, এখন আসল কালপিটকে ধরবো কিভাবে? নিক বাঁকা হেসে আরিশের হাতে একটা কার্ড ধরিয়ে দেয়। এরপর ঝুঁকে পড়ে গোপন কক্ষে। আরিশ বেকুবের মতো তাকিয়ে থাকে কার্ডটার দিকে। কার্ডটার অপর পাশ দেখে থমকে যায়। কায়াত প্রায় 70 লক্ষ টাকা দিয়েছে হেনরিকে। তার এই কার্ড এইটা। 70 লক্ষ টাকার বিনিময়ে নিককে মারার সুপারি নিয়েছে এই বাস্টার্ড। কিন্তু আরিশ ভেবে পাচ্ছে না নিক কখন হেনরির পকেট থেকে এই কার্ড বের করলো। সে তো চেয়ারে বসে সবটা হিংস্রতা দেখেছে, কিন্তু কার্ড বের করার দৃশ্য তো একবারও দেখেনি। কখন বের করলো? আরিশের মাথা হ্যাং মেরে ওঠে। আরিশ ঠোঁট কামড়ে ধরে নিজের। রাত হিটলারের বাচ্চা মারতে মারতে কখন এই কার্ড হাতিয়ে নিল? সেজন্যই তো বলি, আসল কালপ্রিটের নাম আদায় না করে এইভাবে মেরে ফেলেছে কেন? তখন প্রায় 10টার কাছাকাছি। নিস্তব্ধ চারিপাশ। শয়নকক্ষে মৃদু লাল ও নীল রঙের ডিম লাইটের আলো চিকচিক করছে। সে অস্পষ্ট আলোয় অ্যানির মুখচ্ছবি উজ্জ্বল হয়ে ফুটে আছে। গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকায় তার চেহারায় এক প্রকার স্বর্গীয় প্রশান্তি বিরাজ করছিল, কিন্তু সেই শান্তি ছিল ক্ষণস্থায়ী। হঠাৎ এক অজানা অস্বস্তিতে ঘুমের ঘোরেই পুরো শরীর রিরি করে কেঁপে ওঠে। মনে এক অদৃশ্য ঝটকায় অ্যানির চেতনা ফিরে আসে। মুহূর্তে চোখের পাতা মেলে তাকায় সে, কিন্তু চোখের সামনে ভেসে থাকা মায়াবী আলো দেখার সুযোগটুকুও পায় না। পেটের ভেতর থেকে উঠে আসা এক তীব্র অসহনীয় ব্যথায় কুঁচকে যায় তার ললাট। একদম গভীর থেকে আচমকা এক প্রবল মোচড় দিয়ে যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ে। সে অসহনীয় ব্যথার অতি অভিঘাতে মুহূর্তে অ্যানির মসৃণ ললাট রেখায় রেখায় কুঁচকে যায়। যন্ত্রণার তীব্রতা এতটাই প্রখর ছিল যে তার নাকের ডগা শ্বেত শুভ্র হয়ে ওঠে এবং সুঠা মুখভঙ্গি এক যন্ত্রণা কাতর বিকৃতিতে রূপ নেয়। অ্যানি প্রাণপণে চেষ্টা করছিল চিৎকার দমন করতে, কিন্তু ব্যথার চোটে তার পাটি জোড়া শক্ত হয়ে বসে যায়। দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে, কিন্তু শরীরের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে আসছিল তার। এক অবাধ্য ও আদিম কাঁপুনি তার পেশিগুলোকে অবশ করে দিচ্ছিল। সে অসহ্য যন্ত্রণার রেশ কেবল পেটে সীমাবদ্ধ রইল না, বরং তা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল শরীরের প্রান্তীয় স্নায়ুগুলোতে। দরদর করে ঘামতে শুরু করলো তার পায়ের পাতা। বিন্দু বিন্দু শীতল ঘাম জমে উঠল কপালে। রঙিন ডিম লাইটের মায়াবী আভা এখন তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। অ্যানির গলা শুকিয়ে আসে। মৃত্যুটা খুব সন্নিকটে মনে হচ্ছে। নিকের মুখটা দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। শেষবারের জন্য উন্মাদ পুরুষটার কণ্ঠস্বর শোনার জন্য চটপটিয়ে ওঠে মন। অ্যানি বহু কষ্টে ফোন হাতে নিয়ে নিকের নাম্বারে ফোন দিতে চাইল, কিন্তু ফোন দিতে হাত কাঁপছে। কোনো কিছু না ভেবে অ্যানি ফুপিয়ে কেঁদে ওঠে। নিক নিজেও অস্থির হয়ে পায়চারি করছিল। বোমা হামলায় প্রায় 150 কোটি টাকার জিনিস ছিল, আর সব কিছুই একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার উপর অ্যানি প্রেগনেন্সি নিয়ে প্রচুর অস্থির। রাতে কোনো রকম ঘুম নেই। অ্যানির ছোট্ট মাথাটা বুকের সাথে চেপে ধরে শুয়ে থাকে। চোখের পাতা এক করলেই মনে হয় মেয়েটা ব্যথায় চিৎকার দিয়ে উঠছে, কষ্ট পাচ্ছে। নিককে এমন দেওয়ানা হতে দেখে আরিশ ভ্রু নাচায়। তুই কি অ্যানিকে নিয়ে টেনশনে আছিস? নিক কপালে আঙ্গুল ঘেঁষে বলে, আর কে আছে আমার যাকে নিয়ে টেনশন করব? জীবনে প্রথম মনে হচ্ছে আমি অসহায়, যার ইশারায় আন্ডারগ্রাউন্ড কাঁপে, সে ভয়ে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না। গ্যাংস্টার বস নিক সে প্রাণও ভয় পাচ্ছে।
এমন ভয় যা ওর নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। আরিশ নিজেও ভয় পাচ্ছে অ্যানিকে নিয়ে। ওর শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা সব একসাথে দেখা দিয়েছে। আরিশ নিকের কাঁধে হাত রেখে অদ্ভুত গলায় বলে, তুই ভয় পাচ্ছিস? গ্যাংস্টার বক নিক জেফরান ভয় পায়? একজন আন্ডারগ্রাউন্ড টেরোরিস্ট ভয় পায়? নিক চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। নিজের জন্য নয়, ওর জন্য। ওর কিছু হয়ে গেলে গ্যাংস্টার বসের অস্তিত্ব এমনিতেও শেষ। আমার সব থেকে বড় ভুল ছিল ওর কাছে যাওয়া। যদি আমি ওকে গভীরভাবে আলিঙ্গন না করতাম, তবে আজ অন্তত প্রেগন্যান্সির মতো এমন রিডিকুলাস ফাকিং জিনিসের সম্মুখীন হতে হতো না। আরিশের কপালে ভাঁজ পড়ে। যেভাবে বাচ্চাকে তুচ্ছ করে দেখছে, জন্মের পর কোনো দিন কোলে নিবে তো? তারা তোর সন্তান নিক। নিক বিরক্তি নিয়ে জবাব দেয়। সো হোয়াট? আরিশ খুশি মনে এসে বলে, জন্মের পর আমাকে দিয়ে দিস। রাত জেগে কষ্ট না করে ফ্রিতে পেলে একদম বুকের সাথে মিশিয়ে রাখবো। আশা রাখছি তোর বাচ্চা তোর মতো হিটলার হবে না, একদম অ্যানির মতো কিউট হবে। আদুরে কণ্ঠ দিয়ে আমাকে এসে ডাক দেবে, পাপা আই লাভ ইউ। আমিও জড়িয়ে ধরে বলবো, আই লাভ ইউ কলিজা। আরিশ বলতে দেরি হলেও তার কলার চেপে ধরতে গ্যাংস্টার বস এক মুহূর্ত দেরি করলো না। দাঁত পিষে শাসিয়ে বলে, আজ বলেছিস, নেক্সট টাইম যাতে আর বলতে না দেখি। আরিশ বেকুব বনে যায়। বুক ফুলিয়ে বলে, আশ্চর্য নিক, তুই নিজেই বাচ্চাকে তাচ্ছিল্য করছিস আর আমাকেও নিতে দিবি না? তবে করবি কি বাচ্চা দিয়ে? এই ধর তোর একটা মেয়ে হলো, সে তোকে এসে বলছে, পাপা আই লাভ ইউ। পাপা তুমি অফিস থেকে কখন ফিরবে? তো অনেক মিস করছি তোমাকে। আরিশ আর বলতে পারল না। নিক তার মুখের মধ্যে তার ঘুষি মেরে চেঁচিয়ে ওঠে। ফাক অফ বাস্টার্ড, স্টপ, জাস্ট স্টপ। নিক ঘন ঘন শ্বাস নিচ্ছে। কপাল দিয়ে ক্ষুদ্র ঘামের রেখা দেখা যাচ্ছে। এসি রুমে এসেও ঘামছে সে। উত্তেজিত ছন্ন ছাড়া নিককে দেখে আরিশ ভ্রূণা চায়। নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আঙ্গুলের সাহায্যে রক্ত মুছে হেসে দেয়। নিশানা একদম ঠিক জায়গায় লেগেছে। সে ইচ্ছে করেই মেয়ের প্রসঙ্গ এনেছে। খুব করে বুঝেছে মেয়ে হলে এই হিটলার আরও দুর্বল হয়ে পড়বে। তাই তো আদুরে কথাগুলো নিতে পারেনি। কেমন ছন্ন ছাড়া পাগল হয়ে উঠেছে। মেয়েরা বাবার জীবন হয়, এমনও হতে পারে একটা মেয়ে হলে নিকের ছন্ন ছাড়া জীবন সুন্দর করে তুলেছে। আরিশ নাকে হাত দিয়ে বলে, মেরেছিস ভালো কথা, একটু আস্তে মারলে কি হতো ভাই? নাক দিয়ে ব্লাড বের হচ্ছে। নিক উত্তর দিতে চাইল, কিন্তু তার আগেই উচ্চ আজে ফোন বেজে উঠল। নিক ভ্রু কুচকে স্ক্রিনের দিকে তাকায়। জলজল করছে একটা আদুরে নাম। আবার ব্লাড রোজ। নিক ঠোঁট কামড়ে ধরে নিজের। এক সেকেন্ডও দেরি করল না। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ফুপানোর আওয়াজ ভেসে আসে। অস্থির গ্যাংস্টার বস আরও অস্থির হয়ে ওঠে। গ্রীবাদেশ চেপে ধরে জিব্বার সাথে। কথা বলতে পারছে না অতিরিক্ত নিঃশ্বাস ফেলার জন্য। কোনো রকম উচ্চারণ করে বলে, করি যা আমার, কি হয়েছে? অ্যানি তাও উত্তর করল না। শুধু বুক ভাঙা কান্নার আওয়াজটা নিকের মগজে গিয়ে ধাক্কা খায়। নিক পুরোটা বেপরোয়া হয়ে ওঠে। এক ঝটকায় রুমের আসবাবপত্র লাথি মেরে সরিয়ে দিয়ে ও বুনো বাঘের মতো গর্জে ওঠে। বেয়াদবের বাচ্চা, কাঁদছিস কেন? নিকের ধমকে আরিশ নাক মুখ কুচকে ফেলে। অ্যানি ধমকে শিউরে ওঠে খানিকটা। নাক টেনে বলে, অস্বস্তি লাগছে, কষ্ট অনুভব হচ্ছে, মনে হচ্ছে কোথাও হারিয়ে যাচ্ছি। চোখ খুলে রাখতে পারছি না। একবারের জন্য আসবেন আমার সামনে? মুহূর্তের মধ্যে দিশেহারাও হয়ে ওঠে গ্যাংস্টার বস। ধীরে ধীরে শ্বাস নেয়, কিন্তু তার শ্বাস স্থির নয়। ভেতরের অদৃশ্য অস্থিরতার মতো তা কাঁপতে থাকে। হুট করে দৃষ্টি এক মুহূর্তের জন্য শূন্যতায় স্থির হয়ে যায়। পরক্ষণে তীক্ষ্ণ ও অনুসন্ধানী হয়ে ওঠে। নিক সোজা হয়ে দাঁড়ায়। পুরো শরীর শক্ত ও টান টান অবস্থায় স্থির থাকলেও সেই স্থিরতার মধ্যে স্পষ্ট অস্থিরতা অনুভূত হয়। সে এক হাতে ধীরে কপাল স্পর্শ করে নিজের ভেতরে বিশৃঙ্খল চিন্তাগুলোকে সামলানোর চেষ্টা করছে। কিন্তু হাত নামিয়ে নিলেও সে কাঁপন পুরোপুরি থামে না। কোমল সুরে বলে, আসছি আমি, খবরদার চোখ বন্ধ করবে না। অপেক্ষা করো আমার জন্য। আল্লাহর কসম করে বলছি, তোর কিছু হলে নিজেকে চালিয়ে দেবো, নিঃশ্বাস নাও। নিক আর কিছু শোনার পরিস্থিতিতে নেই। ফোনে সেটা বলতে বলতে নিজের সাথে রিভলভার না নিয়ে বেরিয়ে পড়ে কেবিন থেকে। আরিশ কিছুটা চিন্তিত হয়ে তাকালো। এমন বেপরোয়া নিককে দেখে এইটুকু বুঝতে পেরেছে অ্যানির কিছু একটা হয়েছে। কারণ একমাত্র অ্যানির ক্ষেত্রে নিক এত বেপরোয়া হয়ে ওঠে। কি হয়েছে? ডেলিভারি পেইন তো না?
কারণ এখন সময় আসেনি। তবে কি হলো, আরিশ নিজেও দাঁড়ালো না। নিকের রিভলভারটা হাতে নিয়ে সেও পেছনে দৌড় দেয়। নিক নিচে নেমে দ্রুত গাড়িতে উঠে সরাসরি ড্রাইভিং সিটে বসে পড়ে। অধীরাজ চিন্তিত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে আরিশও নেমে আসে। অধীরাজ এবং আরিশ কিছু বলার আগে নিক কোনো কথা না শুনে গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে দেয় এবং অল্প সময়ের মধ্যেই সেটি তাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। আরিশ আতঙ্কে জমে যায়। এই মুহূর্তে নিক একদম একা, সাথে অস্ত্র দেহরক্ষী কিছুই নেই। যত ক্ষমতাবান হোক, আক্রমণ করলে টিকে থাকা মুশকিল। আরিশ অধীরাজকে তাড়া দিয়ে বলে। অধীরাজ, নিকের গাড়ির পিছন পিছন চল। অধীরাজ আরিশের বুকে তাকিয়ে কপাল কুঁচকে বলে। কি হয়েছে স্যার? বসকে এমন লাগলো কেন? আরিশ মাথায় হাত দিয়ে বলে। অ্যানি ফোন দিয়েছিল, হয়তো কিছু একটা হয়েছে। অধীরাজ স্টিয়ারিং ঘুরিয়ে বলে। আন্দাজ করেছিলাম, নয়তো সব ধ্বংস হয়ে গেল। বস অন্তত এত বেপরোয়া হবে না। মেমরি কিছু একটা হয়েছে। নিকের গাড়িটি দ্রুত গতিতে মিনারের সামনে এসে হঠাৎ থেমে যায়। ব্রেকের তীব্র শব্দে চারিপাশে নীরবতা মুহূর্তেই ভেঙে পড়ে। তার মনে সময়ের কোনো হিসাব নেই, আছে শুধু এক অজানা তাড়না যা তাকে অস্থিরভাবে সামনে ঠেলে দিচ্ছে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে সে দরজা খুলে দ্রুত নেমে পড়ে এবং কোনো বিলম্ব না করে ভেতরের দিকে ছুটে যায়। নিকের চলাফেরা একেবারে অগোছালো ও ছন্নছাড়া। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে অনেক আগেই। দৌড়ানোর সময় শ্বাস দ্রুত হয়ে উঠে আসে, বুক অনিয়মিতভাবে ওঠানামা করতে থাকে, দৃষ্টি স্থির থাকতে পারছে না। নিজের রুমে এসে ঠোঁট কামড়ে ধরে নিজের। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না। নিজের সাথে যুদ্ধ করে ভেতরে ঢুকে সোজা অ্যানির কাছে যায়। অ্যানি হাত দুই পাশে ছড়িয়ে একদম নিদ্রায় আচ্ছন্ন। জ্ঞান হারিয়েছে নাকি অন্য কিছু বোঝা মুশকিল। নিম গলায় হাত দিয়ে নিঃশ্বাস টানে। ব্লাড রোজ। অ্যানির কোনো রেসপন্স নেই। নিক ঘন ঘন নিঃশ্বাস টেনে অ্যানির মাথাটা বুকের সাথে নিয়ে গর্জে ওঠে। কুত্তার বাচ্চা, কথা বল। ধান্দাবাজ। হাই, চোখ খোলা রাখতে বলেছিলাম না আমি? শুয়োরের বাচ্চা, চোখ বন্ধ করলি কেন? নিকের হুঙ্কারেও অ্যানি চোখ খুলতে পারছে না। তীব্র ব্যথায় সে কখন জ্ঞান হারিয়েছে। নিক বেপরোয়া হয়ে অ্যানিকে পাচা কোলে করে তুলে নেয়। দরজার কাছে আসতেই দেখে ডক্টর মোনালিসা দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে মাত্রই এসেছেন। নিককে হুট করে সামনে দেখে তিনিও অপ্রস্তুত হয়ে পড়েন। আমাকে মিস্টার আরিশ ফোন করে জানালেন আপনার ওয়াইফের কিছু সমস্যা হয়েছে, তাই দেরি না করে চলে আসলাম। দেখি শুয়ে দিন বিছানায়। নিক ঠোঁট কামড়ে ধরে নিজের। অ্যানির শুকনো ঠোঁটে চুমু খেয়ে বিছানায় শুয়ে দেয়। এর মধ্যে আরিশ আর অধীরাজা চলে আসে। দুজনের মধ্যে চিন্তার ছাপ। ডক্টর মোনালিসা অ্যানির হাতটা ধরে আফসোসের সুরে বলে। ওনার জন্য চিন্তা হচ্ছে। প্রেগনেন্সি টাইম এত দুর্বলতা সত্যিই আশ্চর্যজনক। তবে ভেঙে পড়বেন না আপনি। আজ যেমন বেপরোয়া এসে দেখলাম, জানা মতে এতটা নরম আপনি নন, তাই শক্ত হয়ে থাকুন। শক্তি দিন ওনাকে। এমন সময়ে হুটহাট পেট ব্যথা হয়, উনি সেটা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছেন। মেডিসিনগুলো দিয়ে যাচ্ছি, সময় মতো সেবন করাবেন। নিক কোনো উত্তর দিল না, শুধু এদিক সেদিক পায়চারি করছে। অধীরাজের চোয়াল চলে আসে। এটা কি সেই হিংস্র পুরুষটা যে কিছু ঘন্টা আগে নিজের দেহরক্ষীকে একদম জাহান্নামের নমুনা দেখিয়ে এনেছে? ডক্টর মোনালিসা অ্যানির মুখে ঠান্ডা পানি দিয়ে মুছে দেয়। 1 মাসে কিছুটা স্বাস্থ্য হয়েছে। ডক্টর মোনালিসা হালকা হাসলেন, তবে খুব যত্নেই আছে। উনি উঠে এসে আরিশ আর অধীরাজের দিকে তাকায়, কিছু একটা বলতে চাইছে। নিকের উদ্দেশ্যে বলে। উনি এত ভারী কাপড় পরেছেন কেন? ড্রেসটা চেঞ্জ করে দিয়ে নর্মাল কিছু পরিয়ে দিয়েন। আর মিস্টার জেভরান, আপনার উদ্দেশ্যে কিছু বলতে চাইছিলাম। কি বলবেন? ডক্টর মোনালিসা আমতা আমতা করে বলে। আপনাদের মধ্যে কি এখনো কোনো ফিজিক্যাল কিছু হয়? নিকের চোয়াল শক্ত হয়ে আসে, দাঁত পিষে বলে। কমন সেন্সহীন মহিলা হলে কি এই মেয়ে জীবিত থাকতো? ডক্টর মোনালিসা থতমত খেয়ে যান। ভয় পেলেও চুল ঠিক করে বলে। আই নো মিস্টার জেভরান, সহজভাবে তো আর কাছে যান না, তাই না যাওয়াই উত্তম। আর 5 জন সাধারণ দম্পতি হলে তারা আলাদা ব্যাপার। প্রেগনেন্সির প্রথম 3 মাস শুধু বিতাড়িত থাকলেই হয়, কারণ ওই সময় মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর জন্য একটা নর্মাল। কিন্তু আপনি তো আর ওইসব স্বামীর মতো না, তারা তো বউ অজ্ঞান করে না, তাই আপনি ডেলিভারি হওয়া আগে পর্যন্ত দূরে থাকুন।
নিকের ভ্রু কুঁচকে আসে। এই মহিলা আকারে ইঙ্গিতে তাকে কি বোঝাতে চাইল? আরিশ ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণে রাখে। ডক্টর মোনালিসা আর দাঁড়ালো না, দ্রুত প্রস্থান করলেন রুম থেকে। আরিশ নিজের হাসিটা থামাতে না পেরে মুখ চেপে ধরে রুম থেকে বেরিয়ে যায়। আরিশ বের হয়ে যাওয়াতে অধীরাজও দাঁড়ালো না, নিকের দিকে তাকিয়ে বোকা হেসে বের হয়ে যায়। নিকে বিরক্তির নিঃশ্বাস নিয়ে অ্যানির পাশে বসে। অ্যানি পিটপিট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে নিকের গম্ভীর মুখটা দেখতে পেয়ে কপাল কুঁচকায়। নিক ঠোঁট কামড়াতে থাকে নিজের, চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করে অ্যানির কপালে চুমু খায়। অ্যানির জামার দিকে নজর যায়, এমন ভারী কাপড় দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। চল শক্ত করে অ্যানির জামা খুলতে খুলতে ধমকায়। কতবার না করেছিলাম এইসব গর্জিয়াস কাপড় না পরার জন্য? নরম কাপড় পরলে কি সমস্যা হতো? এখন কষ্ট কার হচ্ছে? নিকের পরপর এমন প্রকারও ধমকে অ্যানি মুইয়ে যায়। অভিমানে চোখে পানি চলে আসে, পেটে সামান্য ব্যথাও করছে। কিন্তু এই মুহূর্তে ব্যথার কথা বলা যাবে না, দেখা যাবে কোলে নিয়ে হসপিটালে দৌড়া শুরু করে দিয়েছে। দুনিয়ার সবাইকে বিশ্বাস করলেও এই লোককে নিয়ে বিশ্বাস নেই। অ্যানি অভিমানী গলায় বলে, ইচ্ছে হয়েছিল তাই একটু পড়েছিলাম। ইচ্ছে হলেই পড়তে হবে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে কার? এখন যদি রেশ উঠে তবে? সঠি, কিন্তু ওঠেনি তো। আপনার বিরক্ত লাগলে বাইরে যেতে পারেন, বিরক্ত হতে হবে না আমাকে নিয়ে। নিক গম্ভীর নিঃশ্বাস ছাড়ল। মেয়েটা আজকাল অতিরিক্ত বাচ্চামো করে। কই, আগে তো কোনোদিন এসব বলেনি, এমনকি তার চোখে চোখ রেখেও কোনোদিন কথা বলেনি। নিক ঠোঁট কামড়ে ধরল নিজের।